ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে মেটালার্জি ধাতুবিদ্যা চলছিল, আজকে সেই ধাতুবিদ্যার পার্ট 2 ক্লাস। তোমরা ইতিমধ্যেই প্রথম পর্বের যে ধাতুবিদ্যার ক্লাসটি আমরা করেছিলাম, সেখানে আমরা মোটামুটিভাবে বেশ কয়েকটি ধাতুর আকরিকের নাম, তাদের ব্যবহার, সেই সঙ্গে খনিজ কী, আকরিক কী, তারপরে আমাদের বিভিন্ন ধাতুর ব্যবহারগুলো, সেগুলো আমরা জেনেছিলাম। আজকে ইন্টারেস্টিং পার্ট 2 ধাতুবিদ্যার, সেখানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা সবাই একসঙ্গে বসে আড্ডার ছলে ধাতুবিদ্যাকে শেষ করব। এবং এই ধাতুবিদ্যা তোমাদের ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা, সেই সেকেন্ড ইউনিট বা সেকেন্ড টার্মিনাল বা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তোমাদের রয়েছে, তার মোটামুটিভাবে শেষ অধ্যায় হচ্ছে এই ধাতুবিদ্যা। তো চলো আমরা আজকেই ভৌতবিজ্ঞানকে সেকেন্ড টার্মিনালের মতো শেষ করে দেব। তো আজকের যে আমাদের আলোচ্য বিষয়, একবার বোর্ডের দিকে তাকিয়ে দেখে নাও, ধাতুবিদ্যা ও জারণ বিজারণ। ঠিক আছে, প্রথমেই আমরা জারণ বিজারণের আঙ্গিকে, জারণ বিজারণের প্রসঙ্গে ধাতুবিদ্যা নিয়ে আলোচনা করব। নেক্সট, ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া। ধাতু নিষ্কাশনকে কেন বিজারণ বিক্রিয়া আমরা বলবো, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপরেই কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, অর্থাৎ ধাতু নিষ্কাশনের যে সমস্ত নীতিগুলো রয়েছে, শত বিজারণ, কার্বন বিজারণ, তোমার থার্মিট পদ্ধতি, সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। প্রত্যেকটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে, এবং সেখান থেকে পরীক্ষায় আসার মতো বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আমাদের রয়েছে ধাতুর ক্ষয় এবং মরিচা, অর্থাৎ সেখানে মরিচা কী, মরিচা কেন তৈরি হয়, অর্থাৎ সৃষ্টির কারণ কী, মরিচা নিবারণের উপায়গুলোই বা কী। সেই সঙ্গে আমরা শেষ দিকে জানবো যে বিভিন্ন ধাতুর যে ক্ষয় এবং তার ফলে মানব স্বাস্থ্যের উপরে যে ক্ষতিগুলো হয়, সেই সম্পর্কিত আলোচনা থাকছে আমাদের আজকের ধাতুবিদ্যা পার্ট 2 ক্লাসে। সুতরাং মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। চলো দেরি না করে আমরা শুরু করব মেটালার্জি বা ধাতুবিদ্যা পার্ট 2। রেডি সবাই? তো চলো, লেটস গো। প্রথমেই আমরা আলোচনা করব ধাতুবিদ্যা ও জারণ বিজারণ। দেখো, প্রথমে আমরা জেনে নেব জারণ কাকে বলে। না, জারণ হচ্ছে, আমরা সবাই জানি যে প্রক্রিয়ায় কি হয় না, সাধারণত ইলেকট্রন বর্জিত হয় তাকে আমরা জারণ বলি, আর যে প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে আমরা বিজারণ বলি। এটা খুব সহজ শর্টকাট নিয়ম। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জারণ ও বিজারণ। জারণ ও বিজারণ। দেখো, যে সমস্ত বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে, আর যে সমস্ত বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে আমরা বলবো বিজারণ। সাধারণত যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ দুটি কিন্তু যুগপৎ প্রক্রিয়া, অর্থাৎ একই সঙ্গে জারণ বিজারণ কিন্তু ঘটে। তো চলো এই বিষয়ে আমরা দেখি জারণ কোনটা। দেখো, সোডিয়াম একটা ধাতু, আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে কি তৈরি হয়? Na+। এই যে ইলেকট্রন বর্জন হচ্ছে, এটা কি তাহলে একটা জারণ বিক্রিয়া, তাই না? ঠিক তেমনি একটা পরমাণু, মনে করো কপার প্রথমে যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে কি হবে? Cu+, জারণ। আবার কপার Cu+ আয়ন, সে যদি আবার একটা ইলেকট্রন বর্জন করে তাহলে আবার কি হয়ে যাবে? Cu2+। বোঝা গেল? ঠিক তেমনি Fe2+, একটা ইলেকট্রন বর্জন করলে কি হবে? একটা ইলেকট্রন বর্জন করা মানে মাথায় প্লাস আর একটা বাড়বে, Fe3+। Sn2+, এ যদি একটা ইলেকট্রন বর্জন করে কি হবে? Sn3+। বোঝা গেল? এই যে কোনো বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করা, কোনো পরমাণুর হতে পারে, আয়নের হতে পারে, ইলেকট্রন বর্জন করাকে আমরা কি বলবো? জারণ। মনে থাকবে? আর আমরা যদি বিজারণের দিকে তাকাই, দেখো, যেমন ধরো একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন যদি গ্রহণ করে +1 ইলেকট্রন, তাহলে কী হবে? Cl-।
ঠিক তেমনি মনে করো Cu2+ আছে, এই Cu2+ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে, দুটো ইলেকট্রন মানে তো মাইনাস চার্জ, তাহলে এই মাইনাসটা কি করবে, প্লাসটাকে নিউট্রাল করে দেবে, দিয়ে কপার ধাতুরূপে অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, তেমনি ধরো আমরা যদি বলি Sn4+, এ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হবে, মাথায় 4 আছে, দেখো প্লাস আছে 4টে, Sn-এর মাথায় প্লাস আছে 4টে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কত হয়ে যাবে, Sn2+। এই সমস্ত বিক্রিয়াতে কি হয়, ইলেকট্রন গৃহীত হচ্ছে, তার জন্য এগুলোকে আমরা কি বলবো, এগুলো হচ্ছে বিজারণ, এগুলো সব বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, এটা আমরা জেনে নিলাম। এইবারে আসছি, দেখো এখানে নেক্সট আমাদের একটা হয়ে গেল ধাতুবিদ্যার ও জারণ বিজারণ। এবারে দেখো নেক্সট যে হেডলাইন ছিল, ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া। এটা পরীক্ষায় কিন্তু খুব আসে, পরীক্ষায় যে ধাতু নিষ্কাশনকে বিজারণ বিক্রিয়া কেন বলা হয়, ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া কেন, কেনর উত্তর যদি পেতে হয় একটুখানি মন দিয়ে শোনো, কেনর উত্তরটা পেয়ে যাবে। দেখো আমরা জানি যে কোনো যৌগ থেকে, যৌগগুলো যেগুলো আকরিক, সেই আকরিকগুলো থেকে ধাতু নিষ্কাশিত হয়, তাই তো। এখন এই আকরিকগুলো বিশেষ করে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আকরিকগুলো দুটো পার্টে ভাগ হয়ে যায়। সেই পার্ট দুটো কি কি, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। মনে করো আমি NaCl এর তড়িৎ বিশ্লেষণ করছি, NaCl এটা সোডিয়ামের একটা তোমার যৌগ, NaCl সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো এখানে এর যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে এখান থেকে দুটো আয়ন উৎপন্ন হবে, দেখো Na+Cl-। এই Na+ আমি তোমার এর আগের চ্যাপ্টার যখন পড়াছিলাম, ওই যে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, সেখানে বারবার করে একটা কথা তোমাদের বলতাম, মনে করে দেখো, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, অর্থাৎ ক্যাটায়ন কোথায় চলে যাবে, ক্যাথোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তো ক্যাথোডে গেল, অ্যানায়ন কোথায় যাবে, অ্যানোডে চলে গেল, অ্যানোডে। ক্যাটায়ন ক্যাথোডে আসার পর কি হবে, এ কি করবে, একটা ইলেকট্রন বর্জন করবে, Na+, একটা ইলেকট্রন বর্জন করে কি করবে, Na সোডিয়াম ধাতু, এটা হচ্ছে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। অর্থাৎ ক্যাথোডে যে বিক্রিয়াটা হয় সেখানে ইলেকট্রন বর্জিত হয়, এটাকে আমরা কি বলবো, ইলেকট্রন বর্জন করাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে ঘটলো জারণ। আবার অ্যানোডের ক্ষেত্রে কি হয়, অ্যানোডে দেখো ওই ইলেকট্রনটা, সরি এখানে ভুল বলেছি আমি একটু, এখানে প্লাস ইলেকট্রন, Na+টা প্লাস আছে, সেটাকে যদি নিউট্রাল করতে হয় তাহলে প্লাস আধানটাকে তো তাড়াতে হবে, প্লাস আধান তাড়াতে গেলে ইলেকট্রন গ্রহণ করবে একটা, দিয়ে কিসে পরিণত হবে, Na। তাহলে ইলেকট্রন গ্রহণ করাকে আমরা কি বলি, বিজারণ। আর অ্যানোডে কি কোনটা যাবে, অ্যানোডে অ্যানায়ন আসবে, তাহলে Cl- আয়ন অ্যানোডে আসলো, এসে এ কী করবে, একটা ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন করলে কী হবে, মাথার মাইনাসটা হারিয়ে যাবে, দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। দুটো ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে Cl অণু গঠন করে, যেটা ক্লোরিন গ্যাস। অর্থাৎ আমরা NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাবো সোডিয়াম ধাতু আর অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস। তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, ক্যাথোডে যেটা ঘটলো সেটা হচ্ছে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছিল, ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বলি বিজারণ প্রক্রিয়া। সুতরাং বুঝতেই পারছো, ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এখানে আমরা আরও সহজভাবে যদি বলি যে কোনো ধাতব যৌগের যেটা ক্যাটায়ন, সেটা যদি এরকম হয় N+ হয় ক্যাটায়নটা, তাহলে সে কি করবে, N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে, তাই তো। N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলে মাথার N+টা হারিয়ে যাবে, তৈরি হবে M ধাতু। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাটায়ন সব সময়, ক্যাটায়ন থেকে সব সময় ধাতু পাই, আর সেই ক্যাটায়নটা সব সময় ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বলি বিজারণ। সুতরাং ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া, মনে থাকবে। এটুকু লিখলেই কিন্তু নম্বর পেয়ে যাবে। তাহলে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, তার উত্তরে আমরা বলবো যে যে কোনো ধাতুর যেটা
ক্যাটায়ন পার্ট পজিটিভ অংশ সেটা ক্যাথোডে যায় এবং ক্যাথোডে গিয়ে কি করে না ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে ধাতু নিষ্কাশন ঘটায়। অর্থাৎ ধাতু নিষ্কাশনের বেলায় ইলেকট্রন গৃহীত হয়, ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বিজারণ বলি। সুতরাং ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট আমাদের কি আলোচ্য বিষয়? কার্বন বিজারণ পদ্ধতি। দেখো তো এই কার্বন বিজারণ পদ্ধতি আলোচনা করার আগে মাথায় রেখো, ধাতু নিষ্কাশন যদি আমাদের করতে হয় তাহলে আমাদের মোটামুটি 3টে পদ্ধতিতে ধাতু নিষ্কাশন হয়। একটা যার মধ্যে কার্বন বিজারণ পদ্ধতি, একটা শত বিজারণ পদ্ধতি, একটা থার্মিট পদ্ধতি। তো আমরা প্রথমে জানব কার্বন বিজারণ পদ্ধতি। এই হেডলাইন দিলাম, কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিটা কি, কাকে বলে আগে শুনে নাও। যে কোনো ধাতুর অক্সাইড বা অক্সাইড যদি নাও হয় তাহলে তাকে অক্সাইডে রূপান্তরিত করার পর কার্বন দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি তাকে আমরা বলবো কার্বন বিজারণ পদ্ধতি। আরেকবার দেখো, কোনো ধাতুর অক্সাইড বা অক্সাইড না হলে তাকে অক্সাইডে রূপান্তরিত করার পর কার্বন বিশেষ করে কোক দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। আর এই কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে আমরা মূলত তোমার ওই যে তোমার লোহা, এই জিঙ্ক, এই সমস্ত ধাতুগুলো নিষ্কাশন করতে পারি। তো আমরা একবার এক ঝলক দেখে নেব যে কার্বন বিজারণ পদ্ধতি, এই কার্বন বিজারণ পদ্ধতি কিভাবে ঘটে সেটা বলে দেব আমরা। সেটা হচ্ছে যে প্রথমে বললাম আমরা কি, ধরো লোহার একটি আকরিক রেড হেমাটাইট Fe2O3, তার সঙ্গে কোক বা কার্বন মিশিয়ে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে, 2Fe প্লাস 3CO। এই যে বিক্রিয়াতে কার্বন মনোক্সাইডটা উৎপন্ন হয়, এই কার্বন মনোক্সাইডটা কিন্তু আবার বিজারক দ্রব্য রূপে কাজ করে এবং নেক্সট ধাপে আবার কি হয়, আবার Fe2O3কে ভেঙে দেয় 3CO। কিসে পরিণত করে, এটা হবে 2Fe প্লাস 3CO2 কার্বন ডাইঅক্সাইড। এইভাবে ধাপে ধাপে আমরা কিন্তু বারবার রেড হেমাটাইট থেকে লোহা পেতেই থাকি। এইভাবে কার্বনের দ্বারা বিজারিত করে লোহা নিষ্কাশনের এই যে পদ্ধতি, ধাতু নিষ্কাশনের এই যে পদ্ধতি, একে আমরা বলবো কার্বন বিজারণ পদ্ধতি। মাথায় রাখবে, দেখে নাও, রেড হেমাটাইট প্লাস 3C সমান 2Fe প্লাস 3CO, দেখতে পাচ্ছ। নেক্সট ধাপে আবার দেখো কার্বন মনোক্সাইড কি হলো, কার্বন মনোক্সাইড আবার পরবর্তীকালে রেড হেমাটাইটকে বিজারিত করে 2Fe প্লাস 3CO2 উৎপন্ন করে। ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা আয়রন, জিঙ্ক এবং লেড, কি বললাম, আয়রন, জিঙ্ক এবং লেড ধাতুগুলোর নাম মনে রেখো, আয়রন, জিঙ্ক, লেড, এই 3টে ধাতু কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে আমরা নিষ্কাশন করতে পারি। তো পরীক্ষায় যদি আসে কার্বন বিজারণ পদ্ধতি কাকে বলে একটি উদাহরণ দিয়ে বোঝাও, আর এই পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশিত হয়, তখন আমরা বলবো যে ধাতুর অক্সাইড বা অক্সাইড না হলেও তাকে অক্সাইডে রূপান্তরিত করার পর কোক দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেটাকেই আমরা বলবো কার্বন বিজারণ পদ্ধতি। আর এই কার্বন বিজারণ পদ্ধতিতে কোক বা কার্বন যেটা এবং সেই সঙ্গে উৎপন্ন কার্বন মনোক্সাইড, এরা সবাই বিজারক দ্রব্যরূপে কাজ করে। বিক্রিয়াটা কি বললাম, রেড হেমাটাইট Fe2O3 প্লাস 3C 3 অণু কার্বনের সঙ্গে বিক্রিয়া করে 2Fe প্লাস 3CO উৎপন্ন করে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড আবার রেড হেমাটাইটকে ভেঙে দেয় 2Fe প্লাস 3CO2। এইভাবে ধাপে ধাপে আমরা রেড হেমাটাইট থেকে লোহা নিষ্কাশন করতে পারি। লোহা ছাড়াও জিঙ্ক, লেড ইত্যাদি ধাতু কিন্তু এই কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে আমরা নিষ্কাশন করতে পারি। ঠিক আছে, পরীক্ষা এলে কিন্তু আমরা পারবো কার্বন বিজারণ পদ্ধতি। নেক্সট এবারে আমরা চলে যাব কার্বন বিজারণ পদ্ধতির পরে আমরা চলে যাব, দেখো থার্মিট পদ্ধতি লেখা আছে। থার্মিট পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটি জায়গা, সেটা হচ্ছে থার্মিট পদ্ধতি। এই যে, তো আমি এখানে হেডলাইন দিয়ে দিলাম থার্মিট পদ্ধতি। এটা কি না,
অক্সিজেন আর অ্যালুমিনিয়াম এদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে। সব সময় অ্যালুমিনিয়াম অক্সিজেনকে আকর্ষণ করে, অর্থাৎ অক্সিজেন অ্যালুমিনিয়াম কর্তৃক আকৃষ্ট হয়। ওই জন্য এই থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে এএলকে আমরা বিজারক দ্রব্যরূপে ব্যবহার করি। তো থার্মিট পদ্ধতি জানার আগে আমাদের জানতে হবে থার্মিট মিক্সচার কি। থার্মিট মিক্সচার হচ্ছে যে তিন ভাগ রেড হেমাটাইট Fe2O3 প্লাস 1 ভাগ Al, 3 ভাগ ওজনের রেড হেমাটাইট এবং 1 ভাগ ওজনের তোমার অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম চূর্ণ, এই মিশ্রণটাকে বলা হয় থার্মিট মিক্সচার। মনে রেখো, পরীক্ষায় কিন্তু আসে। এটাকে স্টার দিয়ে রাখলাম। থার্মিট মিক্সচার কি? তখন বলবো 3 ভাগ Fe2O3 বা রেড হেমাটাইটের সঙ্গে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণকে ভালোভাবে মেশালে যে মিশ্রণ উৎপন্ন হয় তাকে আমরা বলবো থার্মিট মিক্সচার। এবারে এই রেড হেমাটাইট এবং অ্যালুমিনিয়ামকে মোটামুটি উচ্চ উষ্ণতায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করি তাহলে গলিত লোহা নিষ্কাশিত হয়, অর্থাৎ বের হয়। এই বিক্রিয়াকে বলা হয় বিজ্ঞানী গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। বিজ্ঞানী গোল্ডস্মিথ এটি আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুযায়ী একে বলা হয় বিজ্ঞানী গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, ঠিক আছে। বিক্রিয়াটা কী হবে? থার্মিট পদ্ধতিতে কি বললাম না, রেড হেমাটাইট Fe2O3 প্লাস 2Al, বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? Al2O3 প্লাস 2Fe। এই যে লোহাটা উৎপন্ন হচ্ছে, এই লোহাটা হচ্ছে গলিত লোহা। গলিত লোহা বিক্রিয়াটা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে, অন্তত পরীক্ষায় এলে লিখতে পারবে। Fe2O3 প্লাস 2Al, Al2O3 প্লাস 2Fe, এটাই হচ্ছে থার্মিট পদ্ধতির বিক্রিয়া এবং এই লোহাটা কিন্তু গলিত লোহা, ঠিক আছে। এবারে আসছে এর ব্যবহার। ব্যবহার কি? থার্মিট পদ্ধতিতে দুটো ব্যবহারের রয়েছে। একটা হচ্ছে তোমার নাম্বার 1 রেল লাইন, ট্রাম লাইন বা যে কোনো বড় বড় লোহার তৈরি ব্রিজের ফাটল বলো বা লোহার তৈরি কোনো জাহাজের ভাঙা অংশ বলো, সেগুলোকে মেরামত করতে গেলে এই থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। মনে করো একটা রেল লাইনে কোনো ফাটল রয়েছে, ভাঙা জায়গা রয়েছে, সেখানে থার্মিট পদ্ধতিতে গলিত লোহা দ্বারা ওই জায়গাটায় গলিত লোহা দ্বারা ফিল আপ করা হয়, ফিলিং করা হয়, পরে লোহা ঠান্ডা হলে জমাট বেঁধে জায়গাটা ঠিক হয়ে যায়। তাহলে থার্মিট পদ্ধতির প্রধান ব্যবহার হচ্ছে রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় লোহার তৈরি জাহাজ, লোহার তৈরি ব্রিজ, সেগুলোকে মেরামত করা বা ভাঙা অংশ জোড়া লাগানোই হচ্ছে থার্মিট পদ্ধতির প্রধান ব্যবহার। এছাড়াও আমরা বলবো যে দুটো ধাতু, দু নম্বর বিক্রিয়া হচ্ছে ব্যবহার হচ্ছে তোমার ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ, Mn। এই ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়। মনে থাকবে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতু নিষ্কাশনে থার্মিট পদ্ধতি ব্যবহার করে। 1 নম্বর পয়েন্ট তো আমরা বললামই। 2 নম্বর হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ধাতু নিষ্কাশনের জন্য থার্মিট পদ্ধতি ব্যবহার করি। তাহলে প্রশ্নটা মন দিয়ে আরেকবার শুনে নাও। থার্মিট মিক্সচার কি? থার্মিট পদ্ধতি কাকে বলে? থার্মিট পদ্ধতির বিক্রিয়াটি লেখো, এই পদ্ধতির ব্যবহারগুলি লেখো। তখন এক এক করে আমরা বলে দেব যে 3 ভাগ রেড হেমাটাইট Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়ামের মিশ্রণকে বলা হয় থার্মিট মিক্সচার। বিক্রিয়াটা কি? Fe2O3 প্লাস, দেখো Fe2O3 প্লাস 2Al, এইখানে বিক্রিয়ার যে টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা লাগে সেটা হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় Al2O3 এবং 2Fe উৎপন্ন হয়, যেটা গলিত লোহা। আর ব্যবহার কী হবে? থার্মিট পদ্ধতির দুটো ব্যবহার বললাম, একটা রেল লাইন, ট্রাম লাইন ইত্যাদি ভেঙে গেলে জোড়া লাগানোর কাজে লাগে, আর একটা হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা থার্মিট পদ্ধতি ব্যবহার করি। ওকে, খুব সহজ, পরীক্ষা এলে পারবো, তাই তো? বেশ, নেক্সট হচ্ছে আমাদের এবারে কি আছে দেখে নাও। এবারে রয়েছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এটাও একটা মজার জায়গা। ধাতুর সক্রিয়তা শ্রেণী, আমি হেডলাইন দিয়ে দিলাম
ধাতুর সক্রিয়তা শ্রেণী। দেখো কাকে বলে আগে শুনে নাও। রাসায়নিক ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুসারে ধাতুগুলো সাজালে যে শ্রেণী প্রস্তুত হয় তাকে আমরা বলবো ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। মনে থাকবে যে ক্রমহ্রাসমান মানে উপর থেকে যদি আমি নিচে নামি, দেখো এখানে অলরেডি একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করাই আছে। এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম উপরের দিকে রয়েছে, এগুলো বেশি সক্রিয় ধাতু। ঠিক তারপরে জিঙ্ক, আয়রন, স্ট্যানাস, লেড এগুলো মাঝে রয়েছে। তার নিচে রয়েছে হাইড্রোজেন। মোটামুটি হাইড্রোজেনকেই মাপকাঠি ধরা হয় যে কে কে হাইড্রোজেনের উপরে আর কারা কারা হাইড্রোজেনের নিচে, এগুলো একটু মাথায় তোমাদের রাখতে হবে। হাইড্রোজেনের নিচে কারা? কপার, মার্কারি, সিলভার আর সোনা, গোল্ড। তাহলে যেগুলো দেখো একদম আমি উপরের সারিতে লিখেছি যে 5টা ধাতু, এগুলো সবচেয়ে বেশি সক্রিয়, এগুলো মাঝারি সক্রিয় আর এগুলো কম সক্রিয়। ঠিক আছে? তো তাহলে ধাতু সক্রিয়তা শ্রেণী কাকে বলে? না, ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলোকে যদি পরপর আমরা সাজাই তাহলে যে শ্রেণী প্রস্তুত হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তোমার ধাতুর সক্রিয়তা শ্রেণী। ঠিক আছে? এখানে সক্রিয়তা শ্রেণীতে তোমরা ভালোভাবে দেখো একটা গ্রিন কালারের দেখো হাইড্রোজেন গ্যাস গ্রিন কালারের ঠিক ওই শ্রেণীর মাঝামাঝি জায়গায় আছে। তার নিচে কিছু ধাতু আছে, তার উপরে কিছু ধাতু আছে। যারা মূলত উপরে তারা বেশি সক্রিয় আর যারা নিচে তারা একটু কম সক্রিয়, অর্থাৎ কপার, মার্কারি, সিলভার এবং গোল্ড এরা কম সক্রিয় ধাতু। তো এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মাঝে মাঝে আসে। দেখো প্রশ্নটা আমি বলে দিই। প্রশ্নটা হচ্ছে Zn প্লাস Cu2+ এর সঙ্গে বিক্রিয়ায় কি হয়? হয়ে যায় Zn2+ প্লাস Cu। এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যে একই সাথে ঘটে সেটা বুঝিয়ে দাও। তো এখানে দেখো এখানে কি ঘটে না, এই Zn কি করে না, জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে, -2 ইলেকট্রন দিয়ে তৈরি কি হয় Zn2+। আবার Cu2+ এ আবার কি করে, দুটো ইলেকট্রনকে জিঙ্কে ছাড়া ইলেকট্রন দুটোকে গ্রহণ করে। তখন কি হয়ে যায়, স্বাভাবিকভাবেই Cu2+ ছিল তৈরি হয়ে যায় Cu। তাহলে এইটা দেখো ইলেকট্রন বর্জন, সুতরাং এটা হচ্ছে জারণ। আর এইটা ইলেকট্রন গ্রহণ, সুতরাং এটা হচ্ছে বিজারণ। তাই আমরা যদি দেখাই তাহলে বলবো জিঙ্ক থেকে Zn+, এটা কি হলো, ইলেকট্রন বর্জনের মাধ্যমে হলো, তাই এটা কি জারণ। আবার Cu2+ থেকে Cu, এটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হলো, তাই এটা কি বিজারণ। তাই বলা হয় জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। কিন্তু এখানে একটা কথা তোমাদের বলা দরকার, এটা আমি মুছে দিয়ে একটা কথা বলি, মুছে দিলাম। একটা প্রশ্ন তোমরা এখান থেকে রেডি রেখো, সেটা হচ্ছে এই যেমন ধরো জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়, ZnSO4 প্লাস H2 তৈরি হয়। তো কিন্তু কপার প্লাস H2SO4 এ বিক্রিয়া করে না। প্রশ্ন, এখান থেকেই প্রশ্ন আসে পরীক্ষায়। জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু কপারের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না কেন, ব্যাখ্যা করো। তখন আমরা তার উত্তরে বলবো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ঠিক এইখানে দেখো কে আছে, গ্রিন কালারের হাইড্রোজেন। হাইড্রোজেনের ওপরে অবস্থিত দেখো জিঙ্ক। জিঙ্কের অবস্থানটা তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে জিঙ্ক দেখো এই, আর কপার কোথায়, এই। তাহলে জিঙ্ক হচ্ছে হাইড্রোজেনের উপরে, এই যে হাইড্রোজেন, জিঙ্ক হাইড্রোজেনের উপরে, আর কপার হাইড্রোজেনের ঠিক নিচে। তো তড়িৎ রাসায়নিক সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের ওপরে অবস্থান করে তারা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। এক্ষেত্রে জিঙ্ক যেহেতু হাইড্রোজেনের উপরে অবস্থিত, তাই জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। বাট কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থিত, অর্থাৎ কম সক্রিয় হাইড্রোজেনের চাইতে।
তাহলে কী হবে, কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না, অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, কপারের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস আমরা পাবো না। কোশ্চেনটা তৈরি করে রেখো, ঠিক আছে। নেক্সট এবারে আমরা চলে যাব তোমার, আচ্ছা আর একটা কথা বলে দিই এখানে, যারা সাধারণত বেশি সক্রিয়, এই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে বেশি সক্রিয় ধাতু। আর এই বেশি সক্রিয় ধাতু যারা, তাদের সাধারণত তোমার কার্বন বিজারণ পদ্ধতির দ্বারা ধাতু নিষ্কাশন করা যায় না। তাহলে এদের কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? এদেরকে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণের দ্বারা কিন্তু যারা বেশি সক্রিয় ধাতু, তাদের তড়িৎ বিশ্লেষণ তোমার ধাতু নিষ্কাশন করা যায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা। এটা মাথায় রেখো তোমরা। আর যেটা জানবো আমরা সেটা হচ্ছে তোমার মাঝামাঝি যে যৌগগুলো, মৌলগুলো আছে, ধাতুগুলো আছে, জিঙ্ক, আয়রন, তোমার টিন এবং লেড বা পিবি, এই ধাতুগুলো এদের নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে। আর যারা হাইড্রোজেনের নিচে আছে, কপার, মার্কারি, সিলভার এবং সোনা, গোল্ড, এদের মধ্যে সোনা যেটা, সেটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর বাকিদের, এরাও সাধারণত যৌগ রূপে অবস্থান করে, অক্সাইড রূপে এবং সালফাইড রূপে। তখন অক্সাইড এবং সালফাইড থেকে খুব সহজেই আমরা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ধাতু নিষ্কাশন করতে পারি, ঠিক আছে। এইটুকু মাথায় রেখো। নেক্সট এবারে আমরা চলে যাব ধাতুর ক্ষয় ও মরিচা। খুব ইন্টারেস্টিং, পরীক্ষায় বারবার আসা মতো একটি বিষয় মরিচা। তো আমরা এবারে আলোচনা করব মরিচা নিয়ে। নেক্সট হেডলাইন দিয়ে দিলাম মরিচা। প্রথমে বলবো মরিচা কি, মরিচা কাকে বলে। মরিচা হচ্ছে একটি লোহা বা লোহার তৈরি কোনো জিনিসকে দীর্ঘদিন ধরে তুমি যদি খোলা বায়ুতে রেখে দাও, তাহলে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ওই লোহার উপরে একটা বাদামি রঙের আস্তরণ পড়তে তুমি দেখবে। এই বাদামি রঙের আস্তরণকে আমরা মরিচা বলবো। অর্থাৎ লোহার জলযুক্ত অক্সাইড হচ্ছে মরিচা, লোহার জলযুক্ত অক্সাইড হচ্ছে মরিচা, যাকে রাসায়নিকভাবে আমরা বলবো শোধক ফেরিক অক্সাইড, যাকে সাংকেতিকভাবে বলবো Fe2O3.XH2O। এক্সের মান যা কিছু হতে পারে, Fe2O3.XH2O, শোধক ফেরিক অক্সাইড, মরিচা। বোঝা গেল এবার? তাহলে লোহা বা লোহার তৈরি কোনো জিনিসকে তুমি একটি পেরেক, লোহার তৈরি একটি, লোহা বলবো না, অবিশুদ্ধ লোহা বললে খুব ভালো বলা হবে, অবিশুদ্ধ লোহার তৈরি একটি পেরেককে তুমি কিছুদিন তোমার বাড়ির সামনে যে কোনো উঠোনে রেখে দাও। একটু বৃষ্টি যদি হয় তাহলে তো খুব তাড়াতাড়ি দেখবে ওই পেরেকের গায়ে একটা বাদামি রঙের আস্তরণ পড়ে গেছে। সেই বাদামি রঙের আস্তরণকে আমরা বলবো মরিচা। তো পরীক্ষায় যদি আসে মরিচা কি, তাহলে আমরা বলবো লোহা বা লৌহজাত কোনো বস্তুকে যদি খোলা বায়ুতে দীর্ঘদিন রেখে দেওয়া হয়, তাহলে ওই বস্তুর উপরে লাল, হালকা লাল বাদামি রঙের যে আস্তরণ পড়ে তাকে আমরা বলবো মরিচা। অর্থাৎ লোহার জলযুক্ত অক্সাইড বা শোধক ফেরিক অক্সাইডকে আমরা মরিচা বলবো। কি বললাম? মরিচা হচ্ছে আমাদের শোধক ফেরিক অক্সাইড। মনে রেখো, শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত Fe2O3.XH2O। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের মরিচা। এবারে মরিচা পড়ার কারণ কি 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 কারণে আমাদের মরিচা পড়তে পারে, সেই কারণগুলো এক ঝলক আমরা দেখে নেব। দেখো, নাম্বার 1 হচ্ছে বায়ুর জলীয় বাষ্পের উপস্থিতিতে, অর্থাৎ জলীয় বাষ্প বা জল ও অক্সিজেন। তাহলে মরিচা পড়ার 1 নম্বর কারণ কি পেলাম? জলীয় বাষ্প বা জল ও অক্সিজেন। নাম্বার 2 নম্বর প্রভাবক কি মরিচার? নাম্বার 2 আমরা বলবো অবিশুদ্ধ লোহা। বিশুদ্ধ লোহায় কখনো মরিচা পড়ে না, লোহাকে অবশ্যই অবিশুদ্ধ হতে হবে। আমরা গুপ্ত যুগের যে লৌহ ফলক, যেটা
বিশুদ্ধ লোহায় তৈরি, এখনও কিন্তু কোনো রকমভাবে মরিচা না পড়েই সে প্রকৃতির সঙ্গে লড়াই করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ বিশুদ্ধ লোহায় মরিচা পড়ে না। মরিচা পড়ার অন্যতম শর্ত হচ্ছে অবিশুদ্ধ লোহা। এছাড়াও আমরা সমুদ্রের জলে যে ক্লোরাইড ও সালফেট আয়নগুলো দেখতে পাই, সেই সমুদ্রের জলের ক্লোরাইড ও সালফেট আয়ন মরিচা পড়াকে ত্বরান্বিত করে বা দ্রুত করে, এটা মাথায় রেখো। আর কোনো সময় সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও লোহায় মরিচা পড়ার জন্য দায়ী। কারণ কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো, কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর এই কার্বনিক অ্যাসিডটাই মূলত মরিচা পড়ার জন্য দায়ী। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আসে মরিচা পড়ার কারণগুলি লেখো, তখন আমরা 4টে পয়েন্ট দিয়ে দেবো। একটা হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন ও জলীয় বাষ্প 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 অবিশুদ্ধ লোহা। নাম্বার 3 জলের ক্লোরাইড এবং সালফেট আয়ন। এবং নাম্বার 4 সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মরিচা পড়ার জন্য দায়ী। ব্যাস। এবারে মরিচা তো পড়ে গেল মনে করো, এবার সেটাকে নিবারণ কিভাবে আমরা করব, অর্থাৎ মরিচা পড়া নিবারণের উপায়গুলো কি কি। দেখো, নিবারণ আমরা মেনলি যেটা জানি, মরিচা পড়া নিবারণের জন্য আমরা কি করব, রং লাগাবো। লোহার গায়ে রং, বার্নিশ ইত্যাদি যদি লাগিয়ে দিই তাহলে লোহায় মরিচা পড়বে না। নাম্বার 2 লোহার উপরে আলকাতরার প্রলেপ দেওয়া, তাহলে মরিচা পড়বে না। আলকাতরার প্রলেপ, আমরা অনেকেই লোহার তৈরি জিনিসকে ভালো করে আলকাতরা মাখিয়ে রেখে দিলে আমরা দেখি সেখানে কোনো মরিচা পড়ে না। এছাড়াও আমরা টিনের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় টিনের প্রলেপ, জিঙ্কের প্রলেপ, তোমরা জানো জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়। জিঙ্কের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ, যাকে আমরা কি বলি, গ্যালভানাইজেশন। পরীক্ষায় আসে গ্যালভানাইজেশন কি, তখন আমরা বলবো যে জিঙ্কের উপরে, লোহার উপরে জিঙ্কের প্রলেপ, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে, এবং সেটা অবশ্যই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তাকে আমরা গ্যালভানাইজেশন বলি। এভাবে টিনের প্লেটিং, তারপরে তোমার জিঙ্কের প্লেটিং, এগুলো দ্বারা আমরা মরিচা নিবারণ করতে পারি। এছাড়াও একটু আগে আমরা বলেছি যে ওই মরিচে পড়ার সমুদ্রের জলের যে ক্লোরাইড এবং সালফেট আয়নগুলো রয়েছে সেগুলো মরিচে পড়ার হারকে ত্বরান্বিত করে। সুতরাং যেগুলো সমুদ্রগামী জাহাজ, প্রশ্ন আসে পরীক্ষায়, সমুদ্রগামী জাহাজের তোমার দ্রুত মরিচে পড়ে কেন, তখন বলবে সমুদ্রগামী জাহাজগুলো যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয় না, সমুদ্রের জলে ক্লোরাইড এবং সালফেট আয়নের আধিক্যের কারণে সেগুলোতে দ্রুত মরিচে পড়ে। এবং সেটার থেকে বাঁচার উপায় কি না, ওই লোহার তৈরি জাহাজের তলে ম্যাগনেসিয়াম ব্লক ব্যবহার করা, ম্যাগনেসিয়ামের ব্লক ব্যবহার করা, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ব্লক ব্যবহার করলে, এক্ষেত্রে লোহার জাহাজের তলে ম্যাগনেসিয়ামের ব্লক ব্যবহার করলে মরিচে পড়ার হাত থেকে আমরা রক্ষা পাই। এছাড়াও স্টিম চালানো লোহার উপর দিয়ে ফেরোসোফেরিক অক্সাইড যেটা তৈরি হয়, সেগুলো মরিচাকে অনেকটা নিবারণ করে। তো যাই হোক, এই সমস্ত রং, বার্নিশ, আলকাতরা, জিঙ্কের প্রলেপ, টিনের প্রলেপ, নিকেলের প্রলেপ, ম্যাগনেসিয়ামের ব্লক ব্যবহার, স্টিম চালনা ইত্যাদি প্রচুর সহজ পয়েন্ট রয়েছে আমাদের বইয়ে। সেই পয়েন্টগুলো একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে আমরা আশা করি লিখতে পারবো। মরিচা নিবারণের উপায় এমন কিছু কঠিন বিষয় নয়, ঠিক আছে। নেক্সট আমাদের এখানে রয়েছে ধাতুর ক্ষয় ও মরিচা। তো আমরা এবারে একদম শেষের দিকে চলে এসেছি, আমরা আলোচনা করব 2টো প্রশ্ন নিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের আলোচনা শেষ হয়ে যাবে। তার মধ্যে নাম্বার 1 কোয়েশ্চেন, একটি প্রশ্ন তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। প্রশ্নটা আগে শুনে নাও, যে পিতলের তৈরি জিনিসে সবুজ ছোপ পড়ে কেন?
আর এর প্রতিকার কি? প্রশ্নটা ভালো করে শুনে নেবে, পরীক্ষায় কিন্তু আসার মতো প্রশ্ন। পিতলের বা কাঁসার তৈরি জিনিসে সবুজ ছোপ পড়ে কেন, আর এর প্রতিকার কি? পিতলের তৈরি জিনিসে সবুজ ছোপ পড়ে কেন, এর প্রতিকার কি? প্রশ্নটা বোঝা গেল? এবার উত্তরটা শোনো। যে দেখবে তোমরা হঠাৎ লক্ষ্য করে দেখবে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে গিফট স্বরূপ যে সমস্ত পিতল, কাঁসা ইত্যাদি প্রচুর দেখবে থালা, বাটি, গ্লাস এগুলো পড়ে, সেগুলোকে আমরা মায়েরা বিশেষ করে যত্ন করে তুলে রাখে, তাই তো? তো দীর্ঘদিন পর সেগুলো ব্যবহার না করে যখন সেগুলোকে আবার বের করা হয়, তখন ওই প্যাকেট খুললেই তুমি দেখতে পাবে ওই পিতল বা কাঁসার তৈরি জিনিসগুলোতে সবুজ রঙের ছোপ 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 দাগ পড়া, অনেকটা শ্যাওলার মতো ছোপ 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 দাগ পড়া। তো এটা কেন হয়? প্রশ্ন আসে, এটা কেন হয়? সবুজ ছোপ ছোপ দাগ কেন পড়ে? না, বায়ুতে যে জলীয় বাষ্প আছে তার সঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি বলবো আমরা? বায়ুর জলীয় বাষ্প, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে একটা হচ্ছে বেসিক বা ক্ষারীয় কপার কার্বনেট। কি বললাম? ক্ষারীয়, নামটা অবশ্যই মনে রেখো, ক্ষারীয় কপার কার্বনেট, যাকে আমরা সংকেত যদি লিখতে হয় কপার, ক্ষারীয় কপার কার্বনেট মানে তোমার CuSO4, তার সঙ্গে 3 অণু উৎপন্ন হবে কিউপ্রিক হাইড্রোক্সাইড। এইটা হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেট, CuSO4 3CuOH2। আর একটা তৈরি হয় যৌগ, সেটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেট। ক্ষারীয় কপার একটা কার্বনেট আর একটা সালফেট, এটার সংকেত আবার হবে তোমার CuSO4 ডট ক্ষারীয় কপার কার্বনেট আর ক্ষারীয় কপার সালফেট, তাই তো? তো এটা কার্বনেট, এটা কার্বনেট লিখেছি, তাহলে CaCO3 হবে। আর যদি ক্ষারীয় কপার সালফেট হয় তাহলে CuSO4 তার সঙ্গে CuOH2। ব্যাস, এই দুটো যৌগ তৈরি হয় যাদের রং সবুজ। তো আমি এখানে তোমার দেখিয়ে দিলাম যে বায়ুর যে জলীয় বাষ্প তার সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে এই যে ক্ষারীয় কপার কার্বনেট আর ক্ষারীয় কপার সালফেট, একটা CuCO3 3CuOH2 আর একটা হচ্ছে CuSO4 CuOH2, এই দুটো যৌগের রং কিন্তু সবুজ, এবং এরা সবুজ রঙের পিতলের গায়ে ছোপ ছোপ দাগ ফেলে দেয়, যার জন্য কিন্তু ওই তোমার সবুজ ছোপ ছোপ দাগটা পড়ে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আমরা এর সঙ্গে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে অন্যান্য ধাতুর বেলায় কি হয়। একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষায় যেটা আসে, এটাই লাস্ট কোয়েশ্চেন। অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচারকে দেখবে দোকানে গিয়ে কুলের আচার, তেঁতুলের আচার, এগুলোকে অ্যালুমিনিয়ামের মোড়োকে ভালো করে মুড়িয়ে বিক্রি করা হয়। তো প্রশ্ন হচ্ছে, অ্যালুমিনিয়ামের মোড়োকে আচার খাওয়া উচিত নয় কেন? এটাকে মুছে দিলাম, দিয়ে লাস্ট কোয়েশ্চেন আমাদের, কোয়েশ্চেনটা আগে শুনে নাও। অ্যালুমিনিয়াম মোড়োকে রাখা আচার খাওয়া, এটা দীর্ঘদিন রাখলে হয় অবশ্য, উচিত নয় কেন? উচিত নয় কেন? তার আনসারটা এবার শুনে নাও। আনসারটা হচ্ছে যে আচারগুলো যেগুলো দিয়ে তৈরি, বিশেষ করে লেবুর আচার, তেঁতুলের আচার, এগুলো তোমরা জানো, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেল যদি হয় তাতে ম্যালিক অ্যাসিড, এগুলো সব আছে, এবং সেই অ্যাসিডগুলো হচ্ছে জৈব অ্যাসিড, তাই না? জৈব অ্যাসিড। আর এই জৈব অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়াম যদি বিক্রিয়া করে দীর্ঘদিন, তাহলে বিষক্রিয়া জন্মায়, অর্থাৎ বিষাক্ত
পদার্থ উৎপন্ন হয়। বোঝা গেল? জৈব অ্যাসিডগুলো যদি অ্যালুমিনিয়ামকে স্পর্শ করে থাকে না, তাহলে বিষক্রিয়া দেখা যায়, এবং সেই আচার যখন আমরা খাই তখন আমাদের পাকস্থলী, আমাদের খাদ্যনালী এগুলোতে বিষক্রিয়া ঘটে এবং সেগুলোতে সংক্রমণ ঘটতে পারে, আমাদের তোমার হজমে সমস্যা হতে পারে এবং নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সুতরাং অ্যালুমিনিয়ামে মোড়া আচার আমরা খাবো না। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে অ্যালুমিনিয়াম মোড়কে আবৃত কোনো আচার, তাতে রাখা আচার যে জৈব অ্যাসিড দিয়ে তৈরি, সেই অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যা আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। ব্যাস, এইটুকু আমাদের আজকের ধাতুবিদ্যার পার্ট 2 এর আলোচ্য বিষয়। এবং সেই সঙ্গেই কিন্তু আমরা দেখো আরও একবার পরপর আমরা শেষ করেছি ধাতুবিদ্যা ও জারণ বিজারণ, ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া, কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর ক্ষয় ও মরিচা, অন্যান্য ধাতুর ক্ষয় এবং মানব শরীরে তার পার্শ্ব প্রতিক্রিয়া, এবং সেই সঙ্গে তোমার ওই যে তোমার পিতলের তৈরি বা কাঁসার তৈরি কোনো থালা বাসনকে দীর্ঘদিন রেখে দিলে সবুজ ছোপ ছোপ দাগ পড়ে কেন, অ্যালুমিনিয়ামের মোড়কে আবৃত আচার খাওয়া উচিত নয় কেন, সমস্ত কোয়েশ্চেন নিয়েই আজকের আমাদের ধাতু বিদ্যা মেটালার্জির পার্ট 2 ক্লাস। আমি আশা করি আজকের পর থেকে এই ধাতুবিদ্যা থেকে তোমাদের কোনো প্রশ্ন আটকানোর কথা নয়। এখান থেকে কোনো একটিও নম্বর কিন্তু মাধ্যমিকে বাদ যাবে না, যদি একটুখানি মন দিয়ে পড়াশোনাটা বাড়িতে তোমরা করো। তো আর বকবক নয়, অনেক হলো। এবারে মন দিয়ে এই অংশটুকু বারবার দেখে নিও, ভিডিওটা বারবার দেখে বইটা খুলে আর একবার রিভিশন দিয়ে এখান থেকে যত রকম ধরনের প্রশ্ন আসতে পারে আমি অবশ্যই ডেসক্রিপশানে লিখিয়ে দেবো, এবং তোমরা উত্তরগুলোকে রেডি করবে। কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবে, আমি উত্তর করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমার প্রিয় যারা শিক্ষার্থী তারা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যে লক্ষ্য মিশন মাধ্যমিক 2026, সেই মিশন তোমাদের সাকসেসফুল হোক, তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আবারও খুব শীঘ্রই আমাদের দেখা হবে। তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।